বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় 12 পার্ট 3 অর্থাৎ তোমাদের বিশ্ব পরিচয় বইয়ের সর্বশেষ পার্টটি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আমার ব্যক্তিগত 250তম ক্লাস উদযাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো, যারা আমার এই 250তম ক্লাস উদযাপনে সহযোগিতা করেছ এবং আমার প্রিয় অভিভাবকবৃন্দ যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষীগণ যারা আছেন, সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমাদের সামনে অনেকগুলো ক্লাস উদযাপন করতে পেরে এবং বিশেষ করে আজ 250তম ক্লাস আমার ব্যক্তিগত খুব ভালো লাগছে। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটি গান গাইব। তোমরাও আমার সাথে সাথে গাইবে আশা করি। তাহলে শুরু করা যাক। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে। হার জিত চিরদিন থাকবে। রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে, সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে। জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হয় তবে, জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হই সবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে যাব। তোমরা হয়তো জেনে গেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে অনেকগুলো পাঠ দেখেছ, যেখানে বিশেষ করে জাতিসংঘ সম্পর্কিত এবং জাতিসংঘ আমাদেরকে এবং সারা
বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে বিভিন্ন সমস্যার সমাধানে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যে পার্টটি আলোচনা করতে যাচ্ছি তেমনি একটি সংগঠন, সেটি হচ্ছে সার্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমার এখানে বোর্ডে লেখা আছে যে সার্ক, এবং এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছ, এই মনোগ্রামটি হচ্ছে কিসের? সার্কের। তো তোমরা সবাই আজকের পাঠের শিরোনামটি লিখে নাও, সার্ক। প্রিয় শিক্ষার্থীরা, সার্কের পূর্ণরূপ হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। অর্থাৎ দক্ষিণ পূর্ব, এখানে দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক দেশগুলো আছে তার সহযোগিতা একটি সংস্থা হচ্ছে এই সার্ক। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 60টি দেশ নিয়ে, এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 60টি দেশ নিয়ে 1985 সালে ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়েছিল। তাহলে সার্ক গঠিত হয়েছিল কত সালে? 1985 সালে। কতটি দেশ নিয়ে? 60টি দেশ নিয়ে। 1985 সালে কতটি দেশ নিয়ে? 60টি দেশ নিয়ে এই সার্ক গঠিত হয়েছিল। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান নামক আরেকটি দেশ এই সার্কের সাথে যুক্ত হয় এবং বর্তমানে সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। পূর্বে ছিল 7টি, যোগ হয়েছে আফগানিস্তান, এখন হয়েছে 8টি। 2007 সালে আফগানিস্তান যুক্ত হয়, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা অর্থাৎ সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। জাতিসংঘের মতো সার্ক একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। আমি ইতিপূর্বে বলেছি যে জাতিসংঘের ন্যায় সার্ক এই কাজগুলো করে থাকে। নিচে সার্কের 8টি দেশের মানচিত্র দেওয়া হলো, অর্থাৎ তোমাদের বইতে একটি মানচিত্র দেওয়া আছে, সার্কভুক্ত যে দেশগুলো একটি মানচিত্র তোমাদের বইতে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাতে সহজে বুঝতে পারো সেজন্য আমি এখানে একটি সার্কভুক্ত দেশের একটি মানচিত্র এঁকে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশের একটি মানচিত্র। তো আমরা দেখি, আমরা 8টি দেশ বলেছি, সেখানে 8টি দেশ আছে কিনা। 1 2 3 4 5 6 7 8, এখানে সার্কভুক্ত 8টি দেশ রয়েছে এবং তাদের যে অবস্থান মানচিত্রে কোথায় রয়েছে আমরা একটু দেখে নেই। এখানে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে যে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, বেশি আয়তনে বড় যেটি রয়েছে সেটি হচ্ছে ভারত। এই অনেকটা জায়গা নিয়ে, অর্থাৎ ভারতের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে বড়, এবং এদিকে আরো রয়েছে কিছু অংশ। বাংলাদেশ আছে এখানে, তারপরে ভুটান আছে, নেপাল আছে, মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে। তো সবচেয়ে বড় দেখলাম আমরা ভারতের যে আয়তন সেটি আমরা দেখলাম কোথায়? আমাদের যে সার্কভুক্ত 8টি দেশ রয়েছে সেই দেশের যে মানচিত্র, সেই মানচিত্রে আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব যে সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা ইতিপূর্বে জেনেছি জাতিসংঘ গঠনের যে উদ্দেশ্য বা লক্ষ্য, প্রধান লক্ষ্য ছিল কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘের উদ্দেশ্য। আর সার্কের যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব।
আমরা যদি এই চারটিতে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি কি সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। যে 1 নম্বরে আছে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। অর্থাৎ সার্কের সদস্যভুক্ত দেশ আমরা দেখেছি কতটি? 8টি। সার্কের সদস্যভুক্ত দেশ হচ্ছে 8টি। প্রথমে ছিল 7টি এবং 2007 সালে আফগানিস্তান যুক্ত হওয়াতে এখন সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি। এই 8টির মধ্যে এখানে বলা আছে যে সদস্য দেশগুলোর অর্থনৈতিক অর্থাৎ আর্থিক যে বিষয়গুলো, সামাজিক যে বিষয়গুলো এবং সাংস্কৃতিক যে অংশটা রয়েছে এই অবস্থার দ্রুত উন্নয়ন করা। এই অবস্থাগুলো কি করা? দ্রুত উন্নয়ন করা। অর্থাৎ আমরা জানি যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এই অবস্থাগুলো যদি উন্নয়ন না ঘটে তাহলে একটি দেশের সার্বিক উন্নয়ন কখনো সম্ভব নয়। এই কথাটি বলা আছে 1 নম্বরে। 2 নম্বরে আছে দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। অর্থাৎ অন্য দেশের উপরে নির্ভরশীল না হয়ে নিজ দেশেই যাতে আত্মনির্ভরশীল হওয়া যায়, নিজের দেশেই যাতে সকল কিছু উৎপাদন করা এবং কার্যাবলী সম্পাদন করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজেই নিজের সকল সমস্যা সমাধান করা। এখানে এই কথাটাই বলা আছে যে দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। 3 নম্বর যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এই আন্তর্জাতিক সংস্থার সাথে কি করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করে থাকে, তাদের সাথে সহযোগিতামূলক আচরণ করে এবং সম্পর্ক স্থাপন করে নিজ দেশকে উন্নয়ন করে নিতে হবে, সে কথাটি বলা হয়েছে উন্নয়ন সাধন করা। তারপরে 4 নম্বরে যেটি আছে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা। অর্থাৎ এই দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সৃষ্টি করে পরস্পর মিলেমিশে থাকা। সুখে, দুঃখে, বিপদে, দুর্যোগপূর্ণ অবস্থায় যে কোনো ভাবে অর্থাৎ নিজের দেশকে এগিয়ে নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য এই বিষয়গুলো দৃষ্টি রাখতে হবে যে অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক, ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, সুসম্পর্ক সৃষ্টি করতে হবে। তারপরে আছে 5 নম্বরে সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। সদস্য দেশগুলোর মধ্যে স্বাধীনতা রক্ষা করা ও ভৌগোলিক সীমা মেনে চলা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক দেশে ভৌগোলিক সীমা অর্থাৎ আন্তর্জাতিক সীমা নিয়ে অনেক সমস্যা, অনেক সময় যুদ্ধ চলছে। আমরা সাম্প্রতিক দেখেছি যে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছে সীমানাকে কেন্দ্র করে, সীমানা দখলকে কেন্দ্র করে। তো এরূপ যুদ্ধ আমরা আরো পূর্বে দেখেছি বা শুনেছি, বিভিন্ন পত্র পত্রিকায় দেখে থাকি বিভিন্ন সমস্যা। তো এই সংঘাতগুলো যাতে না হয় সেজন্য বলা হয়েছে যে সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা, অর্থাৎ নিজেদের স্বাধীনতা নিজেরা রক্ষা করতে হবে এবং ভৌগোলিক সীমা মেনে চলা। ভৌগোলিক সীমা যতটুকু আছে আন্তর্জাতিক ভৌগোলিক সীমা সেটা মেনে চলা। সর্বশেষ যে লক্ষ্যটি রয়েছে বা যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হচ্ছে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অর্থাৎ একটি দেশ অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে যাতে কোনো প্রকার হস্তক্ষেপ না করে, নিজের দেশের সমস্যা নিজেই সমাধান করতে হবে বা নিজেই অন্য দেশের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে অন্য দেশের কোনো ব্যাপারে কোনো বিষয়ে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না হয়, কোনো মন্তব্য করা না হয়, সেই বিষয়টি বলা হয়েছে যে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা জেনে নিলাম যে সার্ক কি এবং সার্কের লক্ষ্য, উদ্দেশ্য এবং পাশাপাশি আমরা দেখে নিলাম যে
সার্কের যে সার্কভুক্ত দেশগুলোর যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রগুলো আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা জেনে নিলাম যে সার্কটা আসলে কি এবং কেন গঠন করা হয়েছিল, তার কিছু সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেগুলো আমরা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সার্ক কত সালে গঠিত হয়েছিল? 1985 সালে। যখন সার্ক গঠিত হয়েছিল তখন সদস্য সংখ্যা কত ছিল? 7টি ছিল। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8, অর্থাৎ সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি, আমরা যা মানচিত্রে দেখে নিলাম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান সর্বশেষ যুক্ত হয়েছে। এই হচ্ছে সার্কভুক্ত 8টি দেশ। এবং আমরা আরো দেখে নিলাম যে সার্কের যে মনোগ্রামটি আছে, যে চিহ্নটি আছে, আমরা সেই চিহ্নটিও দেখে নিলাম। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা এই ধরনের চিহ্ন দেখলেই বুঝতে পারবে যে সেটা কিসের চিহ্ন, সেটা কি বোঝাচ্ছে, তাহলে সেটাও তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ থেকে তোমাদেরকে একটি ছোট্ট কাজ দিব, সেটি হচ্ছে বাড়ির কাজ, এবং সেই কাজটি দিয়ে আমি তোমাদের থেকে বিদায় নিব। সার্কের পূর্ণরূপ কি? সার্কের সার্কের 5টি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তাহলে জেনে নিলাম সার্কের অনেকগুলো বিষয়, সার্ক কি এবং লক্ষ্য উদ্দেশ্য। সেগুলো থেকে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিয়েছি যে সার্কের পূর্ণরূপ কি, সার্কের 5টি লক্ষ্য ও উদ্দেশ্য লেখা। আমরা অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য দেখেছি, তার মধ্যে 5টি লক্ষ্য উদ্দেশ্য তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতেই থাকবে, নিরাপদে থাকবে, এবং বিশ্ব পরিচয় বইটি শুধু তোমাদের পরীক্ষার জন্যই নয়, আসলে বাস্তব তথ্য জানার জন্য, সারা বিশ্ব এবং নিজ দেশ সম্পর্কে জানার জন্য সুবর্ণ একটি সুযোগ। এবং এই তথ্যগুলো তোমরা জানবে, লালন করবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই বিশ্ব পরিচয় বইটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাকে আমার এই 250তম ক্লাস সম্পূর্ণ করতে সহযোগিতা করেছ, সাথে থেকেছ, এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ যারা ছিলেন এবং সুপ্রিয় অভিভাবকবৃন্দ, সকলকেই আমি আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।